প্রিয় ছাত্রছাত্রীরা, আজ নবম শ্রেণীর বাস্তব সংখ্যার ষষ্ঠ ক্লাস ভিডিওয়ে আমরা দেখব কোসেদেখি 1.3 সলিউশনগুলো। এসো দেখে নিই। কোসেদেখি 1.3 তে তোমাদের মোট 15টি অঙ্ক আছে। এসো দেখে নিই একে একে এগুলোর সমাধান। প্রবলেম নাম্বার 1 কি বলছে? 1 এ মোট 5টি সমস্যা আছে। বলছে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলি দশমিক বিস্তার সসীম হবে লিখি। দেখো, কোন p/q আকারের মূলদ সংখ্যার দশমিক বিস্তার কিরকম হবে, সসীম হবে না অসীম হবে, পুনরাবৃত্ত যুক্ত হবে না পুনরাবৃত্তি বিহীন হবে, অর্থাৎ আবৃত দশমিক হবে না অনাবৃত দশমিক হবে, এই সংক্রান্ত ক্লাস ভিডিও তোমরা বাস্তব সংখ্যা ক্লাস ভিডিও নাম্বার 2 তে দেখে থাকবে। তো সেই থিওরির উপর বেস করে যে অঙ্কগুলো, সেগুলো হচ্ছে একের দাগের অঙ্কগুলো। দেখো, প্রথম অঙ্ক 17/80। এই সংখ্যাটা দশমিক বিস্তার কেমন হবে, সসীম না অসীম, আমাদেরকে দেখতে হবে। 17/80 দশমিক বিস্তার সসীম না অসীম এটা জানার জন্য আমাদেরকে শুধুমাত্র হরের দিকে নজর দিতে হবে, হরটাকে উৎপাদকে ভাঙতে হবে। দেখো, হরের উৎপাদক ভাঙলে আমরা পাচ্ছি 2 দিয়ে 40, 2 দিয়ে 20, 2 দিয়ে 10, 2 দিয়ে 5। অর্থাৎ এই 80-র উৎপাদকে ভেঙে আমরা দেখো শুধুমাত্র 2 আর 5 ছাড়া আর কোনো মৌলিক সংখ্যা পাইনি। যেহেতু কোনো ভগ্নাংশের হরের দশমিক উৎপাদক বিশ্লেষণে 2 আর 5 ছাড়া অন্য কোনো সংখ্যা নেই, তাই এর যদি দশমিক সংখ্যায় প্রকাশ করতাম অবশ্যই সেটা হতো সসীম। অর্থাৎ 17/18 দশমিক বিস্তার সসীম হবে। এবার আসি 2 নম্বর প্রশ্নে। দেখো, 2 নম্বর প্রশ্নে তোমাদের আছে 13/24। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে? এই 24 কে উৎপাদকে ভাঙতে হবে। দেখো, 24 এর উৎপাদক ভাঙলে কি পাচ্ছি? 2, 12, 2, 6, 2, 3। দেখো, 24 এর উৎপাদকের মধ্যে 3টে 2 আর একটা 3 আছে, এবং দেখতে পাচ্ছি 2 এবং 5 ছাড়াও এখানে অন্য একটা মৌলিক সংখ্যা 3 আছে। তাই 13/24 এর যদি দশমিক বিস্তার করি সেটা অসীম হবে, কারণ এই 3টা থাকার জন্য। এবার চলে আসি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে কি আছে? দেখো, 17/12। এটার জন্য আমরা কি করব? 12 এর উৎপাদকে ভাঙবো। 2, 6, 2, 3। একই রকম ভাবে দেখতে পাচ্ছি 12 এর উৎপাদকে 2 এবং 5 ছাড়াও একটা মৌলিক উৎপাদক আছে, সেটা হচ্ছে 3, এবং এই 3 থাকার কারণে এর দশমিক বিস্তার হবে অসীম। এবার চলে আসি 4 নম্বর প্রবলেম। 4 নম্বর প্রবলেমে আছে 16/125। দেখো, 125 কে আমরা ভেঙে নিই। 125 কে ভাঙলে পাচ্ছি 5, 2, 5, 5, 5। এবং এই যেহেতু 125 এর উৎপাদকের মধ্যে শুধুমাত্র 5 আছে, 2 থাকলেও কোনো সমস্যা ছিল না, অর্থাৎ 2 এবং 5 ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক নেই, তাই এর দশমিক বিস্তার হবে সসীম। এবার চলে আসি 5 নম্বর প্রবলেম। 5 নম্বর প্রবলেমে আছে 4/35। অর্থাৎ 35 কে আমাদেরকে ভাঙতে হবে। 35 কে ভাঙলে পাচ্ছি 5, 7, 35। অর্থাৎ 35 এর উৎপাদকের মধ্যে 5 এবং 2 থাকলেও সমস্যা ছিল না, 5 ছাড়া 7 অন্য একটি মৌলিক সংখ্যা আছে, তাই এর দশমিক বিস্তার হবে অসীম। এবার দেখি 2 নম্বরের প্রশ্নগুলো। 2 নম্বরে কি বলছে? নিচের প্রত্যেকটি সংখ্যার দশমিক বিস্তার করি এবং কি ধরনের দশমিক বিস্তার পাবো লিখি। দেখো, এগুলো একদম খুব ছোটবেলার জিনিস। আমি 2 একটা দেখাচ্ছি। 2 এর দাগের এক একটা কি বলছে? 1/11 এর দশমিক বিস্তার করতে বলেছে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে? শুধুমাত্র ভাগ প্রক্রিয়া সাহায্য নিতে হবে। 1 কে 11 দিয়ে ভাগ করব। যেহেতু 1 11 থেকে কম, তাই দশমিক দিয়ে আমরা 0 নেব। তাতেও কম হচ্ছে, তাই আবার 0 দিয়ে 0 নেব। 11, 9, 99 বিয়োগ করলে 1 হচ্ছে, দশমিকের জন্য 0 পেলাম। আবার আমরা কি করব? 0 দিয়ে 0 নেব। 99, 1, 9, 11, 99, 1। অর্থাৎ দেখতে পাচ্ছি এইভাবে এই পদ্ধতিটা চলতে থাকবে, এবং এখানেও 0, 9, 0, 9 এইগুলো তৈরি করতে থাকবে। অর্থাৎ 1/11 এর যদি দশমিক বিস্তার করি সেটা দেখতে হচ্ছে 0.09, 09, 09, 09 এইভাবে চলছে। যেহেতু 09 বারবার রিপিট করছে, তাই এটাকে আমরা লিখতে পারি 0.09। যেহেতু 09 রিপিট করছে, তাই 0 থেকে 9 পর্যন্ত আবৃত দশমিক চিহ্ন এইভাবে লিখতে হয়।
দেখো এরপর চলে আসি 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে কি আছে? 2 নম্বর প্রশ্নে আছে 5/8। এটার দশমিক বিস্তার কিরকম হবে সেটা লিখতে বলেছে। তো 5/8 কে আমরা কি করতে পারি, এইভাবে ভাগ করব, দশমিক দিয়ে শূন্য নেব, 6 48 2 দশমিকের জন্য 0 2 গুণে 16 4 দশমিকের জন্য 0 5 8 40। দেখো ভাগ মিলে গেল, অর্থাৎ 5/8 এর দশমিক বিস্তার হলো 0.625। এই 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে কি আছে? 3/13। 3/13 এই সংখ্যাটার দশমিক বিস্তার করে দেখতে হবে। তো দেখা যাক, আমরা ভাগ করি, দশমিক দিয়ে 0 নিলাম, 13 দুগুণে 26 4 দশমিকের জন্য 0 3 13 39 1 দশমিকের জন্য 0। আচ্ছা, এটা তাহলে কম পড়ছে, তাহলে 0 দিয়ে 0 নিলাম। তারপরে আমরা নিতে পারি 7 7 13 91 7 13 91 9 দশমিকের জন্য 0 6 78 6 13 78 বিয়োগ করলে হচ্ছে 2 1 12 দশমিকের জন্য 0 9 9 3 9 27 7 হাতে রইল 2 9 কে 9 দিয়ে 11 তারপরে বিয়োগ করলে হচ্ছে 3 আবার দশমিকের জন্য 0। দেখো আবার 30 তৈরি হয়েছে, তার মানে এরপর আবার এটা 26 হবে যদি আমি এটা 2 দিয়ে ভাগ করি, এবং এইভাবে এটা চলতে থাকবে, এবং এরপর আবার 2 3 0 7 6 9 এইভাবে চলতে থাকবে। অর্থাৎ 13/3 এর যদি আমরা 3/13 এর যদি আমরা দশমিক বিস্তার করি, সেটা দেখতে হবে 0.23 0 7 6 9 এই জিনিসটাই আবার রিপিট করবে, অর্থাৎ এখান থেকে এত পর্যন্ত রিপিট করবে, এটা আবৃত্ত চিহ্ন দেব। এবার চলে আসি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে কি আছে দেখো, 3.1/8। 3.1/8 করার জন্য আমাদের যেটা করতে পারি, এই 3টাকে ইউজ করার প্রয়োজন নেই, আমরা শুধুমাত্র 1/8 কে করে দেখি। 1/8 কে কিভাবে করতে পারি, এই দশমিক দিয়ে 0 8 1 8 2 দশমিকের জন্য 0 8 দুগুণে 16 4 দশমিকের জন্য 0 5 8 40। অর্থাৎ 1/8 কে যদি দশমিকে প্রকাশ করি তাহলে হয় 0.125, অর্থাৎ 3.1/8 কে যদি প্রকাশ করি সেটা হয়ে যাবে 3.125। এইভাবে আমরা উত্তর লিখতে পারি। এবার চলে এসো 5 নম্বর প্রবলেম। 5 নম্বর প্রবলেমে কি আছে, 2/11। এটা করার জন্য ভাগ করব, দশমিক 0 11 1 11 9 দশমিকের জন্য 0 8 11 88 2। দেখো আবার যেই 2 এসছে, তার মানে এই জায়গাটা চলে এসেছে, দশমিক দিয়ে আবার 0 নিতে হবে, আবার 1 দিয়ে 11 এইভাবে এটা চলতে থাকবে, অর্থাৎ এখানে 1 8 1 8 এই জিনিসটা চলতে থাকবে। অর্থাৎ 2/11 ক্ষেত্রে লিখবো 0.18, যেহেতু 1 8 বারবার রিপিট করছে, তাই 1 থেকে 8 পর্যন্ত পুনরাবৃত্ত আবৃত দশমিক চিহ্ন। এবার চলে আসি 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে আছে 7/25। দেখো 7/25 করার জন্য 7 কে 25 দিয়ে ভাগ করব, দশমিক 0 25 দুগুণে 50 20 দশমিকের জন্য 0 8 25 200। অর্থাৎ মিলে গেল, অর্থাৎ 7/25 এর দশমিক বিস্তারটা হলো 0.28। এবার চলে আসি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে কি বলছে, 3 নম্বর প্রশ্নে বলছে নিচের সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করি যেখানে pq পূর্ণ সংখ্যা, q not equal to 0। অর্থাৎ যে সংখ্যাগুলো দিয়েছে একটু দেখো, দেওয়া আছে 0.3 আবৃত দশমিক, অর্থাৎ এইটা এমন একটা আবৃত দশমিক প্রকাশ সংখ্যা, একে p/q আকারে প্রকাশ করতে হবে। অর্থাৎ এইটা যে মূলদ সংখ্যা তার p/q আকারটা দেখাতে হবে। তো এগুলো করার টেকনিক তোমাদেরকে আমি ক্লাস ভিডিও নম্বর 3 তে দেখিয়েছি, পার্ট 3 তে দেখিয়েছি, তোমরা আরেকবার দেখে নাও। কি করতে হয়, যেটা দেওয়া আছে সেটাকে x ধরে নিতে হয় 0.3, তারপরে কি করতে হয়, এটা ধরে নিতে হয়, তারপরে কি করতে হয়, এইটাকে ভেঙে লিখতে হয়। 0.3 এর মাথায় যেহেতু আবৃত আছে, তার মানে 3টা বারবার রিপিট করছে। এবার দেখতে পাচ্ছি যে এটা রিপিটটা প্রতি 1 ঘর অন্তর হচ্ছে, তাই জন্য যখন 1 ঘর অন্তর হয় তখন 10 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ এটা 10 দিয়ে গুণ করলে শুধুমাত্র একটা দশমিক সরে যাবে। এরপর কি করব, এরপর যেটা করতে পারি সেটা হচ্ছে এই জিনিসটাকে একটু ভেঙে লিখতে পারি। কিরকম ভাবে, 3.333 মানে হচ্ছে 3 যোগ 0.333 এইভাবে চলছে। আচ্ছা, এবার দেখো এই যে জিনিসটা, এটা কি আমরা ধরেছিলাম x, অর্থাৎ ওই জায়গায় আমরা বসিয়ে দিতে পারি x। যেই বসিয়ে দিলাম তখন x বাঁ দিকে চলে এলো,
10x থেকে x বিয়োগ করলে হলো 9x ইকুয়াল টু 3। তারপরে আবার যদি সমাধান করি তাহলে 3/9 অর্থাৎ x ইকুয়াল টু 1/3। অর্থাৎ 0.3 আবৃত দশমিকের PYQ আকারটা হলো এটা 1/3। এবার চলে আসি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে আছে 1.3 এর মাথায় আবৃত চিহ্ন। অর্থাৎ এটাকে করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, মনে করো আমি এটাকে আমি লিখতে পারি 1 যোগ 0.8। এটা লেখার পরে দেখো এই অঙ্কটা ঠিক এই অঙ্কের মতো, অর্থাৎ এই অঙ্কটার যদি আমরা উত্তর বার করতাম সেটা বেরোতো 1/3। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি 1 প্লাস 1/3 অর্থাৎ 1/3। তো যখন তোমাদেরকে 1.3 এর আবৃত দশমিক দেবে তখন তোমরা প্রথমে এতটা লিখবে, তারপরে এই অঙ্কটা করবে, তারপরে এটা করে দেবে, তাহলে উত্তর হবে। এবার আসি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে কি আছে? 3 নম্বর প্রশ্নে আছে 0.54 0.54 এর মধ্যে আবৃত দশমিক। দেখো এই অঙ্কটা করার জন্য আমরা কি করতে পারি? এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে কি করব, এটা ধরে নেব x ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা। এটা ধরে নেওয়ার পর যেটা করব, এটাকে একটু ভেঙে লিখবো। কিভাবে এটা ধরি, এবার এটাকে যদি ভেঙে লিখি কেমন দেখতে হচ্ছে, 0.544444 এইভাবে চলছে। যেহেতু 4 এর মাথায় আবৃত আছে তো 4টা রিপিট করছে। তারপরে কি করছি দেখো, আমরা চেষ্টা করব এই দশমিকটাকে, যেহেতু 4টা রিপিট করছে তো এই জায়গায় নিয়ে আসার জন্য, যাতে দশমিকের পর থেকে যেন রিপিটটা হয়। তো দশমিকটাকে এই জায়গায় নিয়ে আসার জন্য 1 ঘর সরাতে হবে, অর্থাৎ 10 দিয়ে গুণ করবো। দেখো 10x ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার 5.4444 এইভাবে চলছে। এবার এইটাকে আমরা দেখো লিখতে পারি 10x ইকুয়াল টু 5 প্লাস 0.4444 এইভাবে চলছে। এবার লক্ষ্য করো এইটা আমার একটা PYQ আকারে এসে গেছে, শুধু এইটাকে নিয়ে আসতে হবে। এটা নিয়ে আসার জন্য আমরা একটা পাঠ করে দেখাচ্ছি, শুধু এই অঙ্কটা এটাকে একটা অঙ্ক হিসেবে ভেবে মনে করো y ইকুয়াল টু 0.4444 এরকম চলছে। তো যেহেতু প্রতি 1 ঘর অন্তর রিপিট করছে, এটা আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। 10y ইকুয়াল টু 4.444 এইভাবে চলছে। এবার কি করব, 10y ইকুয়াল টু এটাকে আমরা ভেঙে লিখতে পারি 4 প্লাস 0.444। এবার আমরা কি করতে পারি, এইটা যেটা বেরিয়েছিল 0.444 সেটাই হচ্ছে আমার ধরা y, অর্থাৎ এই y কে যদি বাঁদিকে নিয়ে আসি তাহলে 9y ইকুয়াল টু 4 বা y ইকুয়াল টু 4/9। এবং তোমরা যদি লক্ষ্য করো এই এত বড় ক্যালকুলেশন না করেও তার একটা শর্টকাট উপায় হচ্ছে, যখনই 1 ঘর অন্তর রিপিট করছে তখন যেটা রিপিট করছে সেটা উপরে যাচ্ছে, এবং 1 ঘর অন্তর রিপিট করলে 10 থেকে 1 কম অর্থাৎ 9 দিয়ে ভাগ হচ্ছে। অর্থাৎ আমরা এই ক্যালকুলেশন না করে খুব টেকনিক্যালি এটাকে 4/9 লিখতে পারতাম। তো যাই হোক, এভাবে করে তোমরা দেখলে y এর মান হলো 4/9। এই y এর মানটা এবার দেখো, এইটাই আমরা y ধরেছিলাম, এইটার মান হয়ে গেল 4/9। এখানে ওটা বসিয়ে দেবো। কিভাবে বসাবো, 10x ইকুয়াল টু 5 প্লাস এটার মান হচ্ছে 4/9। আচ্ছা, 5 প্লাস 4/9 অর্থাৎ এটা হচ্ছে 9 পূর্ণ 5 9 45 যোগ 9 লসাগু 5 9 45 যোগ 4 অর্থাৎ 10x ইকুয়াল টু হচ্ছে 49/9। এবার যদি আমরা 10টাকে ওদিকে পাঠিয়ে দিই, এটা হচ্ছে 49/90, অর্থাৎ এই সংখ্যাটার PYQ আকার হলো 49/90। এবার আসি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে আছে 0.34 দুটোর মাথায় আবৃত দশমিক। তো যেহেতু এটা আছে তো আমাদেরকে ধরে নিতে হবে x ইকুয়াল টু 0.34, এটা ধরে নিলাম। এবার কি করব, এটাকে একটু ডিটেলসে লিখবো। কেমন করে, এই আবৃতগুলো লিখবো। যেহেতু দুটোর মাথায় আবৃত আছে তো এখান থেকে এই পর্যন্ত রিপিট করছে, অর্থাৎ 3/4টা প্রতিবার রিপিট করছে, এইভাবে 3/4 রিপিট করছে। দেখো আমার দশমিকের পর থেকে রিপিট করাটা শুরু হয়ে গেছে, তাই জন্য দেখছি 2 ঘর ছাড়া ছাড়া রিপিট করছে, 3/4 3/4 2 ঘর ছাড়া ছাড়া। যখন 2 ঘর ছাড়া ছাড়া রিপিট করে তখন 100 দিয়ে গুণ করবো, এবং 100 দিয়ে গুণ করলে এটা 34.3434 এইভাবে চলছে। লক্ষ্য করো এবার আমরা এইটাকে ভেঙে লিখবো একই পদ্ধতি প্রত্যেকটা অঙ্কের জন্য। 0.3434 এইভাবে চলছে। আবার যেটাকে আমরা ভেঙে লিখলাম তার ওই অংশটা হচ্ছে আমাদের ধরে নেওয়া অংশ, অর্থাৎ x, এটার জায়গায় x লিখলাম। এবার দেখো 100x থেকে x যদি বিয়োগ করি তাহলে এটা হয়ে যাচ্ছে 99x ইকুয়াল টু 34, অতএব x ইকুয়াল টু হলো 34/99।
দেখো এটাকে আমরা এরকম ভাবে সমাধান না করেও খুব টেকনিক্যালি মনে রাখতে পারতাম। কিরকম, যেহেতু দেখছি দশমিকের পর দুঘর ছাড়া ছাড়া রিপিট করছে, তাই যে জিনিসটা রিপিট করছে সেটা উপরে থাকবে, আর যখন দুঘর ছাড়া ছাড়া রিপিট করবে তখন 100 থেকে 1 কম অর্থাৎ 99 দিয়ে ভাগ হবে। এইভাবে আমরা মনে রাখতে পারতাম। এবার চলে এসো 5 নম্বর প্রবলেম। 5 নম্বর প্রবলেমে আছে 3.14 দুটো আবৃত দশমিক চিহ্ন, অর্থাৎ এটাকে আমরা ধরে নেব x = 3.14, এটা ধরে নিলাম। ধরে নেওয়ার পর এইটাকে ভেঙে লিখবো 14 যেহেতু বারবার রিপিট করছে তো 14 কেই বারবার লিখবো। এবার এটাকে আমরা কি করব, একটু ভেঙে নেব। কেমন ভাবে ভেঙে নেব, 3 + 0.141414। এবার দেখো এটাকে আমরা একটা আলাদা অঙ্ক হিসাবে করতে পারতাম, এবং যদি অঙ্ক হিসাবে নাও করি এর আগের দুটো অঙ্ক দেখলে বুঝতে পারবে টেকনিক্যালি আমরা লিখতে পারি এটা কি হওয়া উচিত। কি হওয়া উচিত, যেহেতু দেখো দুটো ঘর অন্তর অন্তর রিপিট করছে, তাহলে যে জিনিসটা রিপিট করছে অর্থাৎ 14 রিপিট করছে, 14 চলে যাবে উপরে, এবং দু ঘর অন্তর রিপিট করলে আমরা নিই 100 এবং 1 কম তা থেকে অর্থাৎ 99। এইটা হয়ে গেল এইটার অঙ্ক পার্ট। এবার এটা সমাধান করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। 99 হবে লসাগু, 399 হচ্ছে তোমার 300, 297 যোগ 14 অর্থাৎ 11 হাতে হলো 1, 9 10 11 হাতে হলো 311/99। এটা হলো তোমাদের উত্তর। এবার আসি 6 নম্বর প্রবলেম। 6 নম্বর প্রবলেম আছে 0.17 7 মাথায় রেখাহীন চিহ্ন। দেখো সবার প্রথম আমাদের দরকার এটা সমান ধরে নেওয়া 0.17, এটা 7 মাথায় রেখাহীন চিহ্ন ধরে নিলাম। তারপরে কাজ হচ্ছে এটাকে ডিটেলসে লেখা। 0.17 যেহেতু 7টা রিপিট করছে অর্থাৎ 777 এইভাবে চলবে। আচ্ছা, এবার আমরা কি করব, এটাকে একটু দশমিক চিহ্নটাকে এর পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করব, অর্থাৎ 0 এর দশমিক চিহ্নটাকে ওর পাশে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করব, 1 ঘর সরাতে হবে, অর্থাৎ 10 দিয়ে গুণ করব, অর্থাৎ 1.7777 এইভাবে চলবে। তারপরে দেখো এইটাকে আমরা ভেঙে লিখবো 1 + 0.777 এইভাবে লিখবো। এবার যদি আমরা সেই টেকনিকটা ইউজ করি, যেহেতু 0.77 রিপিট করছে তাই এটাকে আলাদা অঙ্ক করে বার করতে পারতাম বা টেকনিক্যালি লিখতে পারতাম। যেহেতু 7টা রিপিট করছে তো এই 7 উপরে, এবং 7টা রিপিট করছে প্রতি 1 ঘর অন্তর, অর্থাৎ 10 পেলাম, 10 থেকে 1 কমিয়ে নিলাম, 9 আসবে নিচে। এবার আমরা এটাকে যোগ করে নিই। 10x = 9 লসাগু, 9 কে 9, 9 সাথে 16, 16/9, আর 10টাকে ওদিকে পাঠিয়ে দিলে 16/90। এটা আমরা চাইলে একটু কাটাকুটি করে নিতে পারি, 8/45। এই হলো আমাদের উত্তর। এবার আসি 7 নম্বর প্রবলেম। দেখো 7 নম্বর প্রবলেমে কি আছে, 7 নম্বরে আছে 0.47 7 মাথায় রেখাহীন। তো এটা করার জন্য আমরা কি করব, এটা ধরে নেব x = 0.47 7 মাথায় রেখাহীন। এবার এটাকে আমরা কি করব, এইটাকে একটু ডিটেলসে লিখে দেখাবো। কিরকম করে লিখবো, 0.4777 এইভাবে লিখবো। তারপরে আমাদের কি করতে হবে, এটাকে দশমিকটা দিকে সরাতে হবে, দশমিকটা যেখানে রিপিট হচ্ছে তার আগে নিয়ে আসতে হবে, অর্থাৎ 4 এর পাশে 1 ঘর সরাতে হবে, অর্থাৎ 10 দিয়ে গুণ করবো, অর্থাৎ 4.7777 এইভাবে চলছে। তারপরে আমাদের কাজ হচ্ছে এটাকে ভেঙে লেখা, অর্থাৎ 4 + 0.777 এইভাবে লিখলাম। তারপরে আমরা জানি যে এইটাকে করলে কি উত্তর হবে, যেহেতু প্রতি 1 ঘর অন্তর 7 রিপিট করছে তাই 7 উপরে, আর 1 ঘর অন্তর রিপিট করছে বলে নিচে 10 - 1 অর্থাৎ 9। এবার এটাকে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 9 লসাগু, 4 9 36, 36 এর সাথে হচ্ছে 43। এবার x = 10টা দিকে পাঠিয়ে দিচ্ছি, 43/90। এটা হলো তোমাদের 7 নম্বর প্রশ্নের উত্তর। এবার চলে আসি 8 নম্বর প্রশ্ন। দেখো 8 নম্বর প্রশ্নে কি আছে, 8 নম্বর প্রশ্ন আছে 0.54 দুটোর মাথায় রেখাহীন চিহ্ন। কি করে করতে পারি আমরা, এটাকে ধরে নেব x = 0.54 দুটোর মাথায় রেখাহীন চিহ্ন। তারপরে এটাকে আমরা ভেঙে নেব 0.54 এইভাবে ভেঙে নিলাম। তারপরে দেখতে পাচ্ছি যে এটা প্রতি 2 ঘর অন্তর রিপিট করছে, তাহলে আমরা কি করব, যেটা রিপিট করছে সেটা উপরে লিখবো, আর 2 ঘর অন্তর রিপিট করলে 1 এর পিঠে 2 শূন্য 100, তার থেকে 1 কম অর্থাৎ 99 যাবে নিচে। এটা টেকনিক্যালি করতে পারি, অথবা ওই 100 দিয়ে গুণ করে সমাধান করেও তৈরি করতে পারতাম। এবং দেখো 54/99 এটা হচ্ছে উত্তর। এবং এক্ষেত্রে তোমরা চাইলে এটাকে কাটাকুটি করে নিতে পারো। ধরো এটাকে আমরা 9 দিয়ে কেটে নিচ্ছি, 6 9 54, 9 11 99, অর্থাৎ 6/11 হলো উত্তর।
আসি 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নে কি আছে? 9 নম্বর প্রশ্ন আছে 0.00001 এবং এই থেকে এই পর্যন্ত রেখারি। তো আমরা কি করবো, এটা ধরে নেবো x = 0.001 এই থেকে এই পর্যন্ত রেখারি। ধরার পরের কাজ হচ্ছে এটাকে ডিটেলসে লেখা 0.001001001 এইভাবে লিখলাম। এবং আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি, প্রতি 3 ঘর অন্তর রিপিট করছে, অর্থাৎ যেটা রিপিট করছে সেই জিনিসটাকে উপরে লিখবো। আর যেহেতু 3 ঘর অন্তর রিপিট করছে তাই 1 এর পিঠে 3টে শূন্য, তা থেকে 1 কম, অর্থাৎ 999 যাবে নিচে। এবং এটাকে যদি খুব ভালো করে লিখি, এটা দেখতে হচ্ছে 1/999। এটা হচ্ছে তোমার এই সংখ্যাটার দশমিককে p/q আকারে প্রকাশ। এবার চলে 10 নম্বর প্রশ্ন। কি আছে দেখো, 10 নম্বর প্রশ্নে আছে 0.163 এই দুটোর মাথায় রেখারি। খুব সহজ, x = আমরা লিখে নেবো 0.163 এই দুটোর মাথায় রেখারি। তারপর এটাকে ডিটেলসে লিখলে কি পাচ্ছি, 0.163 163 163 এভাবে চলছে। এবং এটাকে আমরা সলভ চাইলে 1000 দিয়ে গুণ করে করতে পারতাম, আর নাহলে টেকনিক্যালি করতে পারতাম। যেটা রিপিট করছে সেটা উপরে লিখবো। আর যেহেতু 3 বার ছাড়া রিপিট করছে তাই 1 এর পিছনে 3টে শূন্য থেকে 1 কম, অর্থাৎ 999 নিচে, অর্থাৎ 163/999 হলো এই সংখ্যাটা দশমিক বিস্তার। এবার চলে আসি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে কি আছে, বলছে 4টি সংখ্যা লিখি যাদের দশমিক বিস্তার অসীম হবে অনাবৃত হবে। অর্থাৎ যে কোনো 4টি সংখ্যা লিখতে হবে অসীম এবং অনাবৃত দশমিক। তার মানে ওরা বলতে চাইছে 4টি অমূলক সংখ্যা লিখতে, কারণ অমূলক সংখ্যাদেরই দশমিক বিস্তার শুধুমাত্র অসীম এবং অনাবৃত হয়। আচ্ছা, তো দেখো যে কোনো সংখ্যা আমি মনের মতো নিয়ে শুরু করতে পারি। মনে করো 2 দশমিক দিয়ে শুরু করলাম। যদি মনে করো এরপর আমি 3 লিখি, তাহলে এই দশমিক বিস্তারটা সসীম হয়ে যাচ্ছে, অর্থাৎ এটাকে বারবার চালাতে হবে। অর্থাৎ আমি 3 3 3 3 লিখতে পারতাম, কিন্তু যদি প্রতিবার 3 3 3 লিখি তাহলে সেক্ষেত্রে এটার পুনরাবৃত্তি চলে আসবে, প্রতিবার 3 আসছে। তাই আমরা কি করতে হবে, প্রতিবার 3 লেখার আগে একটু করে চেঞ্জ করতে হবে। তাই এক কাজ করি, প্রথমবার একটা শূন্য দিয়ে 3 লিখি, তারপরে এবারে 2টো শূন্য দিয়ে 3 লিখি, তারপরে এবারে 3টে শূন্য দিয়ে 3 লিখি। এইভাবে যদি চালাতে থাকি তাহলে এইটা একটা দশমিক বিস্তার যেটা অসীম, অনেক দূর পর্যন্ত চলছে এবং কোনো পুনরাবৃত্তি নেই। আচ্ছা, এরকম ভাবে আরেকটা লিখতে যদি বলে, ধরো আমি 2 লিখলাম 3। আচ্ছা, আমি চাইলে প্রতিবার এই শূন্য দিয়ে না পুনরাবৃত্তিটা বন্ধ করে আমি চাইলে 1 দিয়েও পুনরাবৃত্তিটা বন্ধ করতে পারতাম। 2 1 3 3 1 3 এইভাবে এটাকে চালাতে পারতাম। অর্থাৎ এইভাবে যে কোনো রকম সংখ্যা তোমরা লিখতে পারো। তোরা 4টি সংখ্যা বলেছে, ধরো আরেকটা লিখে দেখাচ্ছি। ধরো 0.4 2 2 4 2 2 2 4 2 2 2 2 এইভাবে চলছে। ধরো আরেকটা করছি 5 5.02 1 2 2 2 3 2 4 2 5 2 এইভাবে চলছে। তো যেভাবে খুশি আমরা পুনরাবৃত্তিটা বন্ধ করে দিতে পারি। এবার আসি 5 নম্বর সমস্যা। 5 নম্বর সমস্যা কি বলছে, 5/7 ও 9/7 এর মধ্যে 3টি ভিন্ন অমূলক সংখ্যা লিখি। দেখো এই ধরনের অঙ্ক আমরা করেছি, 5/7 ও 9/7 এর মধ্যে 3টি অমূলক সংখ্যা লিখতে হবে ভিন্ন, অর্থাৎ আলাদা আলাদা। দেখো 5/7 আর 9/7 হচ্ছে দুটো মূলক সংখ্যা। দুটো মূলক সংখ্যার মাঝে আমাকে অমূলক সংখ্যা লিখতে বলেছে। যদি তোমরা আমার বাস্তব সংখ্যার ভিডিও নম্বর ক্লাস ভিডিও 2 দেখে থাকো, অর্থাৎ পার্ট 2 দেখে থাকো, সেখানে দেখতে পাবে যে 5/7 আর 9/7 অর্থাৎ দুটো মূলক সংখ্যার মাঝে অমূলক সংখ্যা খোঁজার জন্য আমরা তাদের দশমিক রিপ্রেজেন্টেশনের সাহায্য নিয়েছিলাম। আমরা প্রথমে কি করব, 5/7 এর দশমিক প্রকাশটা দেখে নেব। দেখো দশমিক দিয়ে শূন্য নিলাম, 7 7 49, 1 দশমিকের জন্য 0, 7 1 7। অর্থাৎ এরপরে যদি নাও মেলে আমি এটুকু বুঝে গেছি যে এই সংখ্যাটা দশমিক 7 1 থেকে কিছুটা বড়। এবং আমরা যদি 9/7 করি কি দেখতে পাচ্ছি, দেখো 9 7 1 7 2 দশমিক দিয়ে 0 7 2 14 6 এবং এইভাবে চলছে। অর্থাৎ এই সংখ্যাটা দশমিক বিস্তার 1.2 এর থেকে কিছুটা বড়। এবার আমি যদি এই দুটো দশমিক সংখ্যার মাঝে কোনো একটা দশমিক সংখ্যা নিই, এবং দেখো সেটা নেওয়া খুব সহজ, যেহেতু এটা 0.7 আছে এবং 0.12 আছে, অর্থাৎ এই দুটোর মাঝের একটা সংখ্যা আমি নিতে পারি 0.7, অর্থাৎ এটা 1 এর থেকে ছোট আর এটা 1 এর থেকে বড়, অর্থাৎ আমি 1 নিয়ে নিলে এদের মাঝের একটা সংখ্যা হয়ে গেল। এটা যেহেতু এদের মাঝের সংখ্যা, তাই এদের মাঝের সংখ্যা 1, কিন্তু এটা অমূলক সংখ্যা হচ্ছে না, এটা একটা মূলক সংখ্যা। এই মূলক সংখ্যাকে কিছুটা অমূলক করার চেষ্টা করতে হবে, তার জন্য দশমিক দিয়ে আমরা কিছু একটা লিখে দিচ্ছি।
যেটা লিখবো সেটা যেন কখনোই 1.2 কে না ছাড়িয়ে যায়, অর্থাৎ 2 এর থেকে কম লিখতে হবে। হয়তো আমি 1.1 লিখতে পারি, দেখো তাহলে এর আর এর মাঝে থাকছে, কিন্তু তাও এটা কিন্তু মূলদ সংখ্যা, কারণ এর দশমিক বিস্তার সসীম, অর্থাৎ এটাকে অসীম করতে হবে। অসীম করার জন্য আমরা চাইলে এরপর যা খুশি লিখতে পারি, 2 3 1 2 3 এরকম লিখতে পারি। কিন্তু এক্ষেত্রে কি হয়ে যাবে, একটা ভুল হয়ে যাবে। কি ভুল হয়ে যাবে না, অসীম কিন্তু পুনরাবৃত্তি হয়ে যাবে, আর পুনরাবৃত্তি হলে কি হবে, এটা মূলদ সংখ্যা হয়ে যাবে। তাই এটাকে অমূলদ করার জন্য আমাকে এই পুনরাবৃত্তিটা বন্ধ করতে হবে। আর পুনরাবৃত্তি বন্ধ করার জন্য আমরা কি করব, তাহলে যাতে পুনরাবৃত্তি না থাকে সেই চেষ্টা করবো। অর্থাৎ 1.1 লেখার পরে আমরা 2 3 এরকম পুনরাবৃত্তি না করিয়ে, 2 3 1 2 3 পুনরাবৃত্তি না করিয়ে আমি 0 1 0 0 1 0 0 0 1 এইভাবে চালাতে পারি। তাহলে অসীম হলো, পুনরাবৃত্তি বিহীন হলো, এবং এগুলোর মধ্যে থাকলো, এবং এটা অমূলদ সংখ্যা হলো। অর্থাৎ এটা হলো একটা অঙ্ক। আচ্ছা, আরেকটা বলেছে, 3টি বলেছে, আরেকটা কি করে করবো, তাহলে 1.1 নিলাম, দেখো এইটা নেওয়া মানে এদের মধ্যে চলে এলো। এবার আমি একটু বড় করে ছোট করি, এর বাইরে কখনো যাবে না। এটা 0 1 ছিল, আমি 0 2 করে দিই, 0 0 2 করে দিই, 0 0 0 2 করে দিই, দেখো এর থেকে এটা বড় হয়ে গেল, কিন্তু এরকে ছাড়ালো না। আবার দেখো 1.1 নিয়ে নিলাম, এটা 0 3 করে দিই, 0 0 3 করে দিই, 0 0 0 3 করে দিই, এভাবে চালিয়ে দিই। এটা এর থেকে বড় হলো, কিন্তু একে ছাড়াতে পারলো না, আবার অনাবৃত থাকার জন্য এ অমূলদ হলো। তো এইভাবে তোমরা যে কোনো উত্তর করতে পারো। তোমরা দেখবে বইয়ের অঙ্কের উত্তর হয়তো অন্য আছে, তো তোমরা তোমাদের পছন্দ মতো যেটা খুশি করতে পারো, শুধুমাত্র এই টেকনিকটা ফলো করবে। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে কি বলছে, 3/7 ও 1/11 এর মধ্যে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি। তো আগের অঙ্কেরই মতো 3/7 ও 1/11, তো এদের মধ্যে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা। দেখো প্রথমে এদেরকে আমরা কি করব, দুটো মূলদ সংখ্যার মাঝে অবরোধ করার জন্য এদের দশমিক রিপ্রেজেন্টেশন করব। 3/7 এর দশমিক রিপ্রেজেন্টেশন হচ্ছে 0.0, 4 7 28, 2 দশমিকের জন্য 0, 7 2 14, 6। এরপরে আর আমাদের করার দরকার নেই, আমরা বুঝতে পারছি এটা 0.42 থেকে কিছুটা বড়। আর 1/11 কে যদি দশমিক রিপ্রেজেন্টেশন করি কি পাবো, দশমিকের জন্য 0, 0 দিয়ে 0, 9 11 99, 1 দশমিকের জন্য 0, 0 দিয়ে 0, 9 11 99, 1। অর্থাৎ এরকম জিনিসটা বারবার রিপিট হতে থাকবে। অর্থাৎ এই জিনিসটা যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা ছোট, এই সংখ্যাটা বড়। অর্থাৎ আমাকে 0.09 আর 0.4 এর 4 2 এটা যাই হোক, এই 0.4 আর 0.0 দেখেই বুঝে যাচ্ছি যে যেহেতু এর এই ঘরটা ছোট, এই ঘরটা বড়, অর্থাৎ এটা বড়, এটা ছোট। এবার এদের মাঝে একটা সংখ্যা খুঁজতে হবে। দেখো 0.0 আর 0.4 এর মাঝে সংখ্যা খুব সহজ, 0.3 নিয়ে নিই, 0.0 আর 0.4 এর মাঝে হয়ে যাবে। এবার এরপরে আমাকে কি করতে হবে, অমূলদ খুঁজতে হবে, অর্থাৎ রিপিটেশন না দিলেই চলবে। আমি 0 3 0 0 3 0 0 0 3 এভাবে চালিয়ে দিই, তাহলে রিপিটেশন হলো না, অমূলদ হয়ে গেল। আচ্ছা, আরো একটা খুঁজতে বলেছে, কি করে খুঁজবো, তাহলে 0.3টা যেমন নিয়েছিলাম রাখলাম, এর থেকে বড় করে বা ছোট করে নিলেই আমার হয়ে যাবে। ধরো এর থেকে আমি একটা ছোট তৈরি করবো, কি করে করবো, আমি নিলাম 0 2 0 0 2 0 0 0 2, এইভাবে করলে কি হলো, এটা এর থেকে ছোট হলো, কিন্তু এর থেকে ছোট হয়ে গেল না, অর্থাৎ এটা অমূলদ থাকলো। এইভাবে এই দুটো হয়ে গেল এদের মাঝে অমূলদ সংখ্যা, এবং দুজনে ভিন্ন আলাদা। এবার আসি 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নে কি বলছে, 7 নম্বর প্রশ্নে বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা ও কোনটি অমূলদ সংখ্যা লিখি। দেখো এই ধরনের আলোচনা আমরা অনেক করেছি, এবং তোমরা দেখলে নিমেষের মধ্যে বলতে পারবে, যদি আগের ক্লাস ভিডিওগুলো দেখে থাকো, এটা মূলদ না অমূলদ। এটা কি, এটা হচ্ছে অমূলদ। তার কারণ হচ্ছে এটা একটা মৌলিক সংখ্যা, তার রুট আছে, যে কোনো মৌলিক সংখ্যার রুট থাকলে সেটা অবশ্যই অমূলদ হবে। তারপরে সংখ্যা দেখো, √625, তোমরা নিজেরা ভেঙে দেখো, 625 হচ্ছে আসলে 25 এর স্কোয়ার, 25 কে 25 দিয়ে গুণ করলে 625 হয়। অর্থাৎ √625 যেহেতু 25, আর 25 কে যেহেতু 25/1 এভাবে লেখা যায়, তাই এটা হয়ে গেল মূলদ সংখ্যা। এবার দেখো 3 নম্বর সংখ্যায় কি আছে, 3 নম্বর অঙ্কে কি আছে, 6.57 এইভাবে চলছে। অর্থাৎ আমি বুঝতে পারছি যে 5 7 এই জিনিসটা প্রতিবার রিপিট করছে। 5 7 যেহেতু প্রতিবার রিপিট করছে, তাই এটা একটা অসীম দশমিক বিস্তার হলেও, দশমিক সংখ্যা হলেও এর মধ্যে পুনরাবৃত্তি আছে, অর্থাৎ এটা আবৃত দশমিক হওয়ার দরুন এ হয়ে গেল মূলদ সংখ্যা। এবার এসি 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে কি বলছে, দেখো লেখা আছে 1.1 01 001 0001। দেখো এই টেকনিক আমরা প্রচুর ফলো করেছি, যেহেতু এর মধ্যে কোনো রিপিটেশন নেই, অসীম দশমিক বিস্তার হয়েছে এবং কোনো রিপিটেশন নেই, অর্থাৎ অনাবৃত দশমিক, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের অমূলদ সংখ্যা। এবার আসি 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নে বলছে সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলি স্থাপন করি।
দেখো এই ধরনের প্রশ্ন সাধারণত তোমাদের পরীক্ষায় আসে না, তাও আমি তোমাদের এখানে 4টে প্রশ্নের মধ্যে একটি করে দেখাচ্ছি যাতে একটু ধারণা স্পষ্ট হয়। দেখো 8 দাগের 1 প্রশ্নটা 5.762 এই সংখ্যাটাকে সংখ্যা রেখা স্থাপন করতে বলেছে। দেখো এইটা দেখে বুঝতে পারছি এই সংখ্যাটা 5.726 এই সংখ্যাটা 5-এর থেকে বড় ও 6-এর থেকে ছোট, অর্থাৎ 5 আর 6 এর মধ্যে এই সংখ্যাটা আছে। তার জন্য আমরা কি করব, প্রথমে একটি সংখ্যা রেখা আঁকবো যেখানে লিখবো 0 1 1 2 3 4 5 6 এইভাবে চলছে, আর এদিকে আছে -1 -2 এভাবে চলছে। এই সংখ্যাটার অবস্থান অবশ্যই 5 আর 6 এর মধ্যে, অর্থাৎ আমরা এই জায়গাটাকে বলতে পারি এই সংখ্যাটার অবস্থান এখানে কোথাও একটা আছে। এই 5 আর 6 এর মধ্যে দশমিক সংখ্যাটাকে লেখা এত ছোট্ট স্কেলে সম্ভব নয়, তাই জন্য আমরা কি করব, এইটাকে একটু বড় করব, এক্সপ্যান্ড করব। কেমন করে এক্সপ্যান্ড করছি দেখো, ওইটাকে এক্সপ্যান্ড করে নিলাম। তাহলে এইখানে মনে করো 5, এখানে মনে করো 6, এবার 0.7 লাগবে, অর্থাৎ মনে করো 5 আর 6 এর মাঝে এসে আমি 0.7টা খুঁজতে চাইছি। অর্থাৎ 0.7 মানে হচ্ছে, আমি যদি ভাবি 0.7 মানে হচ্ছে 7/10, অর্থাৎ 10 ভাগের 7 ভাগ, অর্থাৎ 5 আর 6 কে আমি 10 ভাগ করব, 10 ভাগ করে তার 7 ভাগ নেব। 10 ভাগ কি করে করবো, 10 ভাগ করার জন্য 9টা বিন্দু দরকার। 9টা বিন্দু মনে করো একটা বিন্দু মাঝখানে নিয়ে নিলাম, এদিকে 4টে দরকার, এদিকে 4টে। এবার চোখের আন্দাজে এদিকে 4টে নিয়ে নাও, আর এদিকেও 4টে নিয়ে নাও। দেখো মোট 10টা ভাগ হলো 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা ভাগের মধ্যে নিতে হবে 7 ভাগ, অর্থাৎ 1 2 3 4 5 6 7। এইটা হলো আমার 5.7। কিন্তু ওরা 5.7 চায়নি, ওরা চেয়েছে 5.76, এবং 5.76 সংখ্যাটা অবশ্যই 5.7 এর থেকে বড় এবং 5.8 এর থেকে ছোট। তাই জন্য আমরা কি করবো, এটা যদি 5.7, এটা 5.8, অর্থাৎ 5.7 আর 5.8 এটাকে আমরা আবার এক্সপ্যান্ড করব। এটাকে যদি আবার এক্সপ্যান্ড করি কি দেখতে পাবো, এখানে তাহলে হচ্ছে 5.7 আর এখানে হচ্ছে 5.8। এটাকে যদি এক্সপ্যান্ড করি আমার লাগবে 6, এরপর লাগবে 6, অর্থাৎ ওইটাকে আবার 10 ভাগ করে তার 6 ভাগ নিতে হবে। তো 10 ভাগ করবো কি করে, মাঝখানে একটা দাগ নিয়ে নিলাম, এদিকে 1 2 3 4 1 2 3 4, এর মধ্যে 6 ভাগ নেব, অর্থাৎ 1 2 3 4 5 6। এই যে 6 ভাগটা নিলাম, এটা তাহলে হলো 5.7 এর পর 6, অর্থাৎ 5.76। কিন্তু ওরা চাইছে 5.76 অর্থাৎ এর থেকেও বড় আর এর পরেরটা থেকে ছোট, অর্থাৎ এইটাকেও আবার আমরা এক্সপ্যান্ড করব। এইটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি কেমন দেখতে পাচ্ছি, যেটা পাচ্ছি সেটা হচ্ছে, এটা হচ্ছে 5.76 আর এটা হচ্ছে 5.77। এটার মধ্যে 2, অর্থাৎ এটাকে আবার আমরা 10 ভাগ করব, 1 2 3 4 1 2 3 4, এর মধ্যে 2 ভাগ নেব, অর্থাৎ 1 2। এই জায়গাটায় আসবে 5.762। এইভাবে আমরা 5.762 কে একে একে সংখ্যা রেখাকে ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে যেন বড় করছি এবং করে করে দেখছি। 8 নম্বর প্রশ্নের বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করে দেখতে পারো। এই ধরনের প্রশ্ন সাধারণত পরীক্ষায় আসে না, তাই বাকিগুলো আমি করে দিলাম না। আচ্ছা, 9 নম্বরের যে প্রশ্নটি আছে, ওই কিছু সংখ্যা দিয়ে ওকে সংখ্যা রেখা স্থাপন করতে বলেছে, তো এই ঠিক 8 নম্বরের এই প্রশ্নের মতো, তাই এই প্রশ্নটা আমি করছি না। এবার চলে এসো 10 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কি আছে বলছে, দুটো সংখ্যা দিয়ে বলেছে এদের মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখি। দেখো সংখ্যাগুলো কি কি আছে, 0.23 2 3 3 2 3 3 3 2 3 3 3 3, এইভাবে চলছে। আরেকটা সংখ্যা দিয়েছে 0.2 1 2 1 1 2 1 1 1 2 1 1 1 1, এইভাবে চলছে। এই দুটো সংখ্যার মাঝে বলেছে যে দুটি মূলদ সংখ্যা লিখতে বলেছে। এই দুটো সংখ্যার মাঝে মূলদ সংখ্যা দেখো আমরা কিভাবে খুঁজবো। প্রথমে দেখবো এই দুটো জায়গা সমান আছে, অর্থাৎ কিছু করতে পারলাম না। এই দুটো জায়গা সমান আছে, কিচ্ছু করতে পারলাম না। তারপরে দেখো একটা ডিফারেন্স তৈরি হয়েছে, এখানে আছে 1, এখানে আছে 3, অর্থাৎ 1 আর 3 এর মাঝে যদি কোনো সংখ্যা নিয়ে নিই তাহলেই হয়ে যাবে এদের মাঝের সংখ্যা। তাহলে যেগুলো সমান ছিল সেগুলো লিখে দিলাম, 1 আর 3 এর মাঝে একটা সংখ্যা নিয়ে নিলাম 2, অর্থাৎ এই জায়গাটায় এসে বলে দিলাম যে এরপর যাই লিখি না কেন সে এর থেকে বড় হবে, এর থেকে ছোট হবে, অর্থাৎ এদের মাঝে থাকবে। এবার বলেছে একটি মূলদ সংখ্যা লিখতে বলেছে। আচ্ছা, মূলদ সংখ্যা মানে কি, আমি যদি এই জায়গা দিয়ে এটাকে ছেড়ে দিই তাহলে এটা কি সসীম দশমিক বিস্তার, অর্থাৎ এটা মূলদ হবে, অর্থাৎ আমি এটাকেই উত্তর বলতে পারি। কিন্তু ওরা বলেছে দুটি মূলদ সংখ্যা লিখতে, তাহলে এটা যদি আরেকটা উত্তর হয়, আরেকটা উত্তর কি হবে,
এটা যদি একটা উত্তর হয়, অন্য উত্তরটা কি হবে? দেখো এই অবধি আমাকে নিতে হতো, এরপরে নিতে হতো 1 আর 3 এর মাঝের সংখ্যা। মনে করো 1 আর 3 এর মাঝে আমি 2 নিয়ে ফেলেছি, আর কি করতে পারি? কোনো অসুবিধা নেই, 2টা নিলাম। মনে করে এর থেকে যদি একটু বড় করে দিই তাহলে সে তো 3 এ যাবে না, অথবা আমি এরপরে যদি একটা 1 লিখে দিই তাহলে এই সংখ্যাটা এর থেকে আলাদা হলো, মূলত হলো, কিন্তু এই সংখ্যাটা এর থেকে কম আর এর থেকে বেশি, এর মধ্যেই থাকলো। অর্থাৎ এই দুটো হয়ে গেল দুটো উত্তর। এইভাবে তোমরা এখানে 1 ছাড়া 2, 3, 4, 5, 6 যে কোনো সংখ্যা লিখে এরপর যত খুশি লিখে কোন এক জায়গায় থামিয়ে দিলেই সেটা কি হবে? মূলদ সংখ্যা হবে এবং ওদের মধ্যে থাকবে। এবার চলে এসো পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে কি বলছে? 0.2101 এইটা এবং 0.2222 যেটা রেকারিং আসলে এইভাবে চলছে, এই মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখতে বলছে। দেখো এই রকম দুটো সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা, একটা সংখ্যা দেখো লক্ষ্য করে এক জায়গায় থেমে গেছে, অর্থাৎ এটা নিজে হচ্ছে একটা মূলদ সংখ্যা। আর এইটা দেখো একটা সংখ্যা যেটা চলছে কিন্তু বারবার রিপিট করছে, অর্থাৎ এই নিজেও হচ্ছে একটা মূলদ সংখ্যা। অর্থাৎ দুটি মূলদ সংখ্যার মাঝে একটা মূলদ সংখ্যা খুঁজতে হবে। এই জন্য আমরা কি করব? এই দুটোর মাঝে একটা সংখ্যা নেবো। দেখো 0 মিলে গেছে, 0 নিয়ে নিলাম, 2 মিলে গেছে, 2 নিয়ে নিলাম, এখানে আছে 1, এখানে আছে 2, অর্থাৎ এদের মাঝের কোনো একটা সংখ্যা নিতে হবে। দেখো 1 আর 2 এর মাঝে কোনো সংখ্যা আসলে নেই, অর্থাৎ 1 আর 2 এর মাঝে সংখ্যা নেওয়া সম্ভব নয়। তাই জন্য আমরা কি করছি? আমরা ছোটটা নিচ্ছি, একটাকে নিয়ে রাখছি। কিন্তু যদি 1 এর পর সামান্য কিছু বাড়িয়ে দিই সেটা এর থেকে বড় হলেই হবে, এর থেকে বেশি যাবে না। অর্থাৎ 2 দশমিকের পর 1 নিলাম মানে এটা এর থেকে কম নিয়ে ফেলেছি, কিন্তু এর থেকে এখনো বেশি নিতে পারিনি। তাই 1 এর পর এখানে যেহেতু 0 আছে, তো আমি 0 থেকে কিছু বড় নেব, মনে করে 1 নিয়ে নিলাম। অর্থাৎ এই সংখ্যাটা দেখো 2.10 থেকে বড় আর 2.22 এর থেকে ছোট, অর্থাৎ এই সংখ্যাটা এই দুটোর মাঝের সংখ্যা। এবার ভাববো যে কি সংখ্যা খুঁজতে বলেছে? বলেছে মূলদ সংখ্যা খুঁজতে। যদি আমি এই জায়গায় থামিয়ে দিই তাহলে কি মূলদ সংখ্যা হবে? হ্যাঁ হবে, কারণ এটা হচ্ছে সসীম বিস্তার, অর্থাৎ এটাই হয়ে গেল একটা উত্তর। আচ্ছা আমি অন্যভাবে করতে পারতাম, 2 নিয়েছিলাম, একটাও নিতে হয়েছিল। এবার আমি চাইলে এইটা 1 না নিয়ে যদি 2 নিতাম তাহলে এ তো 212 তো 210 এর থেকে বড় হয়, আর 212 222 এর থেকে ছোট হয়, অর্থাৎ এর মধ্যে থাকা আরেকটি মূলদ সংখ্যা। তো এইভাবে আমরা কয়েকটি মূলদ সংখ্যা পেয়ে গেলাম। এরপর আছে 12 ও 13 দাগের প্রশ্ন। এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসে না, তাই এগুলো তোমাদের করার প্রয়োজন নেই। চলে এসো পরের পাতায় 14 নম্বরের এমসিকিউ টাইপের প্রশ্ন, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 14 নম্বর, আমি প্রশ্নগুলো পড়ছি, তোমরা তার সঙ্গে সঙ্গে বইটা রেখে ফলো করো। 14.1 কি বলছে? বলছে √5 এর দশমিক বিস্তার, বলে 4টি অপশন দিয়েছি। আচ্ছা যখনই তোমাকে √5 বললো তোমরা মনে মনে ভেবে নাও এটা কি সংখ্যা। √5 হচ্ছে একটা অমূলদ সংখ্যা, যেহেতু এটা অমূলদ সংখ্যা তাহলে এর দশমিক বিস্তার কি হবে? অবশ্যই অসীম হবে। আর অসীম হলেও কেমন হবে? অবশ্যই অনাবৃত হবে, কোনো রিপিটেশন বা পুনরাবৃত্তি থাকবে না। দেখো সিতে বলছে একটি অসীম এবং অনাবৃত দশমিক। হ্যাঁ আমি তোমাদেরকে বললাম যেহেতু এটা অমূলদ সংখ্যা তো এর দশমিক বিস্তার অবশ্যই অসীম হবে এবং অনাবৃত হবে, অর্থাৎ সিটা হচ্ছে ঠিক উত্তর। এটা তোমরা দাগ দিয়ে দাও, এর উত্তর হচ্ছে সি। এবার আসি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বরে আছে দুটি অমূলদ সংখ্যার গুণফল কি হয় জানতে চাইছে। দেখো প্রথম অপশন আছে সর্বদা অমূলদ সংখ্যা হয় না, এটা আমি তোমাদেরকে ক্লাস ভিডিও নম্বর 2 তে দেখিয়েছি যে অমূলদ সংখ্যার গুণফল অমূলদ হতে পারে, মূলদ হতে পারে। অমূলদ সংখ্যারা গুণফলের দ্বারা সীমাবদ্ধ নয়, অর্থাৎ গুণফল সর্বদা অমূলদ সংখ্যা হয়, এটা ভুল, অর্থাৎ এটা হবে না। বিতে বলছে সর্বদা মূলদ সংখ্যা, দেখো সর্বদা মূলদ সংখ্যা হবে না, কারণ অমূলদ হতে পারে, একটু আগেই বললাম। সিতে বলছে সর্বদা একটি পূর্ণ সংখ্যা, যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সে মূলদ সংখ্যা হয়ে গেল, যেহেতু বিটা ভুল তাই সিটাও ভুল। এবার হচ্ছে ডি মূলদ কিংবা অমূলদ সংখ্যা, এইটা ঠিক, কখনো মূলদ হয় কখনো অমূলদ হয়, অর্থাৎ মূলদ হতে পারে কিংবা অমূলদ হতে পারে, অর্থাৎ ডিটা হচ্ছে ঠিক উত্তর। এবার হচ্ছে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে কি আছে? পাই এবং 22/7। দেখো খুব ইন্টারেস্টিং প্রশ্ন, বেশিরভাগ ছাত্রছাত্রী অর্থাৎ তোমাদের মধ্যে এইটা সম্পর্কে ধারণা ঠিক থাকে না। পাই কি 22/7 কি? তোমরা দেখে থাকবে অনেক অঙ্ক করার সময় তোমরা পাই ইকুয়াল টু 22/7 ইউজ করে ফেলো। দেখো ইউজ করে থাকো, এটা আসলে ভুল। আসলে যে সত্যি সেটা হচ্ছে পাইটা প্রায় 22/7 সঙ্গে সমান। পাই কখনো 22/7 সঙ্গে এক্স্যাক্টলি ইকুয়াল নয়, এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল, অর্থাৎ এইটা হচ্ছে ঠিক চিহ্ন, এটা হচ্ছে ভুল চিহ্ন। আমরা গণনার সুবিধার্থে এইটা ব্যবহার করে থাকি, এটা করা যায় না। এবার দেখো কি বলছে, বলছে পাই ও 22/7 সর্বদা মূলদ সংখ্যা। দেখো আমাদের উদাহরণের সময় মনে রাখো এটা p/q আকারে আছে, অর্থাৎ এটা মূলদ সংখ্যা হবে।
কিন্তু পাইটা আমি উদাহরণ দিয়েছিলাম অমূলদ সংখ্যা, পাইটা আমি উদাহরণ দিয়েছিলাম অমূলদ সংখ্যা। দেখো তাহলে পাই হবে অমূলদ সংখ্যা আর 22/7 হবে মূলদ সংখ্যা। এইভাবে তোমরা কোন অপশনটা আছে দেখো, দেখো অপশন নাম্বার ডিটা পাই অমূলদ সংখ্যা ও 22/7 মূলদ সংখ্যা, অর্থাৎ এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। এবার এসো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে কি বলছে, দুটি মূলদ সংখ্যার মধ্যে, আচ্ছা দেখো মূলদ সংখ্যার মধ্যে আমরা দেখো আমরা যখন অঙ্ক করেছিলাম তখন দুটো মূলদ সংখ্যার মাঝে অমূলদ সংখ্যা বার করেছিলাম, মূলদ সংখ্যা বার করেছিলাম, দুটো অমূলদ সংখ্যার মাঝে মূলদ সংখ্যা বার করেছিলাম, অমূলদ সংখ্যা বার করেছিলাম। কিন্তু এখানে বলছে দুটি মূলদ সংখ্যার মধ্যে কোনো মূলদ সংখ্যা নেই। এটা হতে পারে না, আমরা অঙ্ক করে বার করেছি, অর্থাৎ এটা ভুল। একটি মাত্র মূলদ সংখ্যা আছে, এটা কিছুটা ঠিক হলেও সম্পূর্ণ ঠিক না। দেখো দুটো মূলদ সংখ্যার মাঝে আমরা একটা মূলদ সংখ্যা বার করতে শিখেছি এবং তারপরে পরে দেখেছি ওই প্রসেসটাকে বারবার রিপিট করে বা অন্য কোনো ভাবে আমরা অনেক মূলদ সংখ্যা বার করতে পারি। অর্থাৎ একটি মূলদ সংখ্যা আছে সেটা বললে ঠিক হতো, কিন্তু যেহেতু একটি মাত্র মূলদ সংখ্যা আছে বলছে, অর্থাৎ এটা ভুল। এবার দেখো অসংখ্য মূলদ সংখ্যা আছে, হ্যাঁ আমরা ওই পদ্ধতি অনুযায়ী দেখেছি, ওই পদ্ধতিটা বারবার রিপিট করে দুটো মূলদ সংখ্যার মাঝে অনেক মূলদ সংখ্যা তৈরি করতে পারি, অর্থাৎ অসংখ্য মূলদ সংখ্যা আছে। সি এই অপশনটা হবে ঠিক, অর্থাৎ 4 দাগের অপশন উত্তরটা হবে সি। আর 4 নম্বর অপশনটা আছে ডি অপশনটা আছে, দেখো কোনো অমূলদ সংখ্যা নেই। এটাও তো হতে পারে না, কারণ আমরা দুটো মূলদ সংখ্যার মাঝে অমূলদ সংখ্যা বার করা একটু আগেই দেখলাম। এবার এসো 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে দুটি অমূলদ সংখ্যার মধ্যে, ওই একই কনসেপ্ট, দুটো অমূলদের মাঝে অসংখ্য মূলদ অসংখ্য অমূলদ সংখ্যা থাকবে। প্রথম অপশনে আছে কোনো মূলদ সংখ্যা নেই, এটা ভুল। একটি মাত্র অমূলদ সংখ্যা আছে, এটাও ভুল। অসংখ্য অমূলদ সংখ্যা আছে, এটা ঠিক। আর কোনো অমূলদ সংখ্যা নেই, এটাও ভুল। অর্থাৎ 5 দাগের উত্তরটা হচ্ছে সি। এবার আসি 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নে বলছে শূন্য সংখ্যাটি। দেখো শূন্য সংখ্যা সম্পর্কে আলোচনা বিস্তারিত আমরা ক্লাস ভিডিও নাম্বার 3 তে করেছিলাম। দেখো বলছে অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, এটা ভুল, কারণ শূন্য পূর্ণ সংখ্যার দলে ছিল। আচ্ছা বিতে বলছে পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয়, দেখো সব পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, অর্থাৎ ওই কথাটাই ভুল দিয়েছে। আচ্ছা সি মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়, দেখো যারা মূলদ সংখ্যা তারা বাস্তব সংখ্যাই হয়, অর্থাৎ এটাও ভুল। আচ্ছা ডিতে বলছে অখণ্ড সংখ্যা ঠিক আছে, পূর্ণ সংখ্যা ঠিক আছে, মূলদ সংখ্যা ঠিক আছে এবং বাস্তব সংখ্যা এটাও ঠিক আছে, কিন্তু অমূলদ সংখ্যা নয়। হ্যাঁ আমরা প্রমাণ করেছিলাম শূন্য হচ্ছে একটি মূলদ সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা নয়, কারণ শূন্যকে 0/1 আকারে লেখা যায়, অর্থাৎ এর উত্তরটা হবে ডি। এবার চলে আসি 15 দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 15 দাগের 1 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে একটি সংখ্যা লিখি যেখানে দুটি অমূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা। দেখো আমরা উদাহরণ দিয়ে দেখিয়েছি না, মনে করো একটা মূলদ সংখ্যা নিচ্ছি √2 আর একটা মূলদ সংখ্যা নিচ্ছি √2 নেগেটিভ -√2। এই দুটো সংখ্যা নিলাম, নিয়ে এদের যোগফল করে দেখছি কি হয়। দেখো যোগফল করলে হচ্ছে √2 ± -√2, এই দুটো কেটে গিয়ে উত্তর হচ্ছে 0। দেখো দুটো অমূলদ সংখ্যার যোগফল হয়ে গেছে একটা মূলদ সংখ্যা, অর্থাৎ উদাহরণটা হয়ে গেল √2 আর -√2। এরপর দেখো বলছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে কি বলছে, 2 নম্বর প্রশ্নে বলছে একটি সংখ্যা লিখি যেখানে দুটি মূলদ সংখ্যার বিয়োগফল একটি মূলদ সংখ্যা। দেখো ঠিক আগের উদাহরণটাকে কাজে লাগিয়ে আমরা এটা তৈরি করতে পারি। এই একটা মূলদ সংখ্যা নিলাম আর এই একটা অমূলদ সংখ্যা নিলাম, এই দুটো একই অমূলদ সংখ্যা নিলাম, এই দুটো অমূলদ সংখ্যা বিয়োগ করছি, বিয়োগ করলে কি পাচ্ছি √2 - √2 0। দেখো দুটো অমূলদ সংখ্যার বিয়োগফল হয়ে গেল একটি মূলদ সংখ্যা, অর্থাৎ আগের উদাহরণটাকে একটু বুদ্ধি করে ঘুরিয়ে নিয়ে আমরা এই √2কেই ব্যবহার করে দুটো উত্তর দিলাম। এবার মনে করো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলছে 1 এর 7 ও 2 এর 7 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি। দেখো 1 এর 7 আর 2 এর 7 এদের মধ্যে বলেছে মূলদ সংখ্যা লিখতে। তো এদের মধ্যে মূলদ সংখ্যা লেখার খুব কমন উপায়টা হচ্ছে যেটা, যে 1 এর 7 আর 2 এর 7 যদি মূলদ সংখ্যা হয় এদের মাঝে যে কোনো সংখ্যা লিখলেই মূলদ সংখ্যা হবে। অর্থাৎ এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এদেরকে দশমিকে প্রকাশ করতে পারি। কেমন করে প্রকাশ করব, 1 এর 7 কে যদি দশমিকে প্রকাশ করি কি পাচ্ছি 0.0 7 1 7 3 0.0 4 7 28। অর্থাৎ এটা যাই হোক না কেন 1.4 এর থেকে সামান্য বেশি হবে, ভাগটা আরো যদি চলতে থাকে। আর 2 এর সাথে যদি আমরা করতাম কি পেতাম 0.0 7 2 14 6 0.0 7 8 56 এইভাবে চলছে। অর্থাৎ এটা 2.8 এর থেকে সামান্য বেশি হতো। অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে 0.14 এর থেকে বড়, এটা 0.24 এর থেকে 28 এর থেকে ছোট। অর্থাৎ 0.1 ও 0.2 এর মাঝে একটা যদি সংখ্যা খুঁজি 1 4 আর 2 8 এর মাঝে, অর্থাৎ 14 আর 28 এর মাঝের একটা সংখ্যা নিয়ে নিই। কি নিতে পারি, দেখো 14 আর 28 এর মাঝে সংখ্যা আমি 0.19 নিয়ে নিতে পারি।
যদি এই সংখ্যাটা নিই 14 আর 28 এর মাঝে হচ্ছে এর থেকে বড় এর থেকে ছোট, এবং লাগবে এদের মাঝে মূলদ সংখ্যা। আমি যদি এটাকেই রেখে দিই তাহলে এটাই হয়ে যাবে এদের মাঝে একটা মূলদ সংখ্যা। আমি চাইলে এটাকে এই আকারেও লিখে দিতে পারতাম 19/100। কেমন? আচ্ছা, এবার চলে এসো 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে 1 এর সাথে ও 2 এর সাথে মধ্যে একটি অমূলদ সংখ্যা লিখি। অর্থাৎ এই একই জিনিস দিয়েছে কিন্তু এদের মধ্যে অমূলদ খুঁজতে বলেছে। তো অমূলদ খোঁজার জন্য কি করব? এই কাজটা প্রথমে করে নিয়ে এদের মাঝে একটা সংখ্যা লিখে নেবো 0.19, এবং অমূলদ করার জন্য কি করব? এদের রিপিটেশনটা দেব না। দেখো কি করতে পারি, 2 1 9, 3 1 9, 4 1 9, এইভাবে চালিয়ে দিই। এই সংখ্যাটা এদের মাঝেও থাকলো এবং ওটা রিপিটেশন থাকলো না, অনাবৃত হলো, অর্থাৎ অমূলদ হয়ে গেল। এটা হলো 4 নম্বর প্রশ্নের উত্তর। এবার চলে এসো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। 5 নম্বর প্রশ্নে বলছে 0.0123 তিনের মাথায় আবৃত চিহ্ন, এইটাকে বলেছে সামান্য ভগ্নাংশ, অর্থাৎ p/q আকারে প্রকাশ করতে বলেছে। দেখো p/q আকারে কিভাবে প্রকাশ করতে পারি। p/q আকারে প্রকাশ করার জন্য এটাকে আমরা লিখতে পারি x = এটা ধরে নিতে পারি। ধরে নেওয়ার পর আমরা আমাদের চেষ্টা হচ্ছে ওটাকে ভেঙে লেখা। 0.1.02333 এইভাবে চলছে। এইভাবে চলার পর দেখো আমার দরকার হচ্ছে যেখান থেকে রিপিট করছে এই দশমিকটাকে এখানে নিয়ে যাও। এই দশমিকটাকে এখানে নিয়ে যাওয়ার জন্য দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর সরাতে হবে। অর্থাৎ 1000 দিয়ে যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে 0.123.012.333, এইভাবে এটা চলবে। এবং এটাকে দেখো আমি ভেঙে লিখতে পারি 1000x = 012 যোগ 0.333, এইভাবে চলছে। এবং এইটাকে দেখো আমরা কিভাবে লিখতে পারি, টেকনিক্যালি আমরা মুখস্থ করেছিলাম যে এটাকে লেখা যায়, এটা 012 মানে 12 লিখতে পারি। এটাকে আমরা মুখস্থ করতে পারি যেটা রিপিট করছে সেটা উপরে, আর যেটা 1 ঘরের মতো রিপিট করছে অর্থাৎ 10 - 1 9 নিচে। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারলাম 1000x = 12 + 1/3। দেখো এইটাকে যদি আমরা সমাধান করি তাহলে এটা হয়ে যাচ্ছে 3 × 36 37/3, এবং এই 1000টা যদি ওদিকে পাঠিয়ে দিই তাহলে x এর মান হচ্ছে 37/3000। এটাই হয়ে গেল এইটার সামান্য ভগ্নাংশ বা p/q আকারে প্রকাশ। তো আজকের ক্লাস ভিডিওয়ে আমরা ক্লাস 9 এর বাস্তব সংখ্যার কোষে দেখি 1.3 সলভ করলাম। পরবর্তী ক্লাস ভিডিওয়ে তোমাদের পরবর্তী বিষয় সূচকের নিয়মাবলী শুরু করব। যদি তোমাদের এই সমস্যা সংক্রান্ত কোনো রকম অসুবিধা হয় তো আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকন সিলেক্ট করে রেখো ক্লাস ভিডিও সংক্রান্ত নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য।